সারা দেশে ট্রেন চলাচল বন্ধে চরম দুর্ভোগ। বিআরটিসি বাসের ব্যবস্থা, রাজশাহীতে ক্ষুব্ধ যাত্রীদের ভাঙচুর, রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান উপদেষ্টার। 3 দিন ধরে পদ্মা মেঘনা যমুনা থেকে বন্ধ তেল উত্তোলন, সরবরাহ হচ্ছে না দক্ষিণবঙ্গের 16 জেলার পাম্পে। খুলনায় ট্যাঙ্ক লরি মালিক শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত। দুপুরের মধ্যে চাকরি জাতীয়করণের আলটিমেটাম ইবতেদায়ী শিক্ষকদের, দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। আজও শাহবাগে অবস্থান। সিগন্যাল ভুলে গেছে, তারপরেও হরেন বাজে। অতিরিক্ত সাউন্ডের কারণে মাথায় একটা প্রবলেম হয়। শব্দ রূপ নিয়েছে সন্ত্রাসে, সড়কে নামলেই হর্নে অতিষ্ঠ রাজধানীবাসী। বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি, পুলিশের হাতে দেওয়া হবে আইন প্রয়োগের ক্ষমতা, জানালেন পরিবেশ উপদেষ্টা। সময় সংবাদে সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তারা বলছেন, আগে থেকে জানিয়ে দিলে এমন পরিস্থিতিতে পড়তে হতো না। এদিকে যাত্রীদের টিকিট ফেরত নেওয়ার ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ। এছাড়া কমলাপুর ও বিমানবন্দর স্টেশন থেকে ঢাকা চট্টগ্রাম সহ 7টি রুটের যাত্রীরা ট্রেনের টিকিট দিয়ে বিআরটিসি বাসে যেতে পারবেন গন্তব্যে। এদিকে জনভোগান্তি কমাতে কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন রেলপথ উপদেষ্টা। কেউ যাবেন ময়মনসিংহ, কেউ নেত্রকোনা, আবার কেউ বা রাজশাহী কিংবা কক্সবাজার। ভোরের আলো ফোটার আগেই যাদের বিভিন্ন গন্তব্যে যাত্রা, কমলাপুর রেল স্টেশনে আজ তাদের অপেক্ষা। পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা, আর এতেই বন্ধ রয়েছে সারা দেশের ট্রেন চলাচল। তাই ব্যস্ত টিকিট কাউন্টারগুলোতে নীরবতা, খোলেনি আন্তনগর ট্রেনের টিকিট কাউন্টারগুলো। আমরা জানি যে ধর্মঘট চলছে এখানে, এই কারণে আমরা টিকিট বিক্রি করছি না। আমরা জানতাম না এখানে এই ভোগান্তি। কাউন্টারে না করে দিয়েছে অবরোধ। স্টেশনে আসা কেউই জানতেন না ট্রেন চলাচল বন্ধ, তাই কাউন্টারে এসেই পড়তে হয় বিপাকে। শীতের রাতে পরিবার নিয়ে আসা যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে। এক পর্যায়ে উত্তেজিত যাত্রীরা স্টেশন মাস্টার ও ম্যানেজারকে না পেয়ে স্টেশনের এক কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। যে সঠিক টাইমে যেতাম সে সঠিক টাইমে আসলে আমরা যেতে পারলাম না। আমরা অনলাইনে টিকিট কাটছি, এখন আসি দেখি যে ট্রেন বন্ধ, তাহলে আমরা এখন উপায় হারা। আজকে আমি যেতে পারলাম না, আমার আফসোস নাই। সারাটা রাত জেগে আছি। আমরা কোন জায়গাতে বাস করছি, কিভাবে দেশ চলছে, আমরা এই নিয়ে প্রশ্ন করতে চাই। যাত্রী জিম্মি করে আন্দোলন দুঃখজনক জানিয়ে রেল উপদেষ্টা বলেন, রানিং স্টাফদের দাবি আদায়ে আলোচনা চলছে। তাদের যে দাবি আছে সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম, এবং এটা কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে। এখনও তাদের কিছু দাবি বাকি আছে। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে আমরা বিআরটিসির বাস, আপনারা দেখছেন ওখানে দাঁড়িয়ে আছে, এবং বিআরটিসির বাসগুলো যে যেখানে যেতে চায়, এবং ওই যে রেলের যে রুট ধরে। এর আগে মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেয়া এবং আনুষঙ্গিক সুবিধা দেওয়ার দাবি পূরণ না হওয়ায় সোমবার রাত 12টার পর থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী এবং রাজশাহীতে আছেন সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমে যাচ্ছি নাজমুসের কাছে। প্ল্যাটফর্ম একেবারে ফাঁকা, স্টেশনে এখন আর কোনো যাত্রী নেই, কারণ গণমাধ্যমে প্রচারের কারণে যাত্রীরা আসলে জেনে গেছেন যে কর্মবিরতি চলছে, কোনো ট্রেন ছেড়ে যাচ্ছে না কোথাও, যে কারণে আসলে যাত্রীর একেবারে এখন যাত্রী শূন্য। তবে রেলের এখানে পূর্বাঞ্চলের জিএম মহাব্যবস্থাপক আছেন, রেলের সচিব আছেন, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, পাশাপাশি এখানে আরও অনেকেই আছেন, এবং রানিং স্টাফ যারা এই আন্দোলন করছেন তাদের সঙ্গে আসলে দফায় দফায় এখানে বিভিন্নভাবে মিটিং হচ্ছে। নানা মত এবং নানা পথের লোকজন এখন এখানে এসে জমেছে, এবং বিভিন্নভাবে নানা দিক থেকে আসলে এটির সমাধানের চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই রানিং স্টাফরা এই দাবি থেকে তারা সরে যেতে প্রস্তুত নয়। তারা জানাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত অর্থ মন্ত্রণালয় তাদের যে সুযোগ সুবিধা বন্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সেটা বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা এটা চালিয়ে যাবেন। তারা কোনোভাবেই আর কোনো আশ্বাসে
যে তারা ঘরে ফিরতে চান না অথবা তারা ট্রেনের চাকা আর ঘোরাতে চান না। সকাল থেকে কোনো ট্রেনই আসলে ছেড়ে যায়নি, যে কারণে মানুষের ভোগান্তি। সকাল থেকে নিয়ে অনেকেই এখানে এসে জানতে পেরেছেন যে তারা ভোগান্তিতে পড়বেন, যে কারণে তারা চলে গেছেন এবং এখানে অনেক মানুষ আসলে সকাল থেকে ভিড় করেছিল, এখন কিন্তু সেটা ফাঁকা হয়ে গেছে। একটু জানিয়ে রাখি যে রেলের আন্দোলন যেটি রানিং স্টাফদের, সেটি কিন্তু আসলে হঠাৎ করে এখন এসে আন্দোলনটা শুরু হচ্ছে ব্যাপারটি এরকম নয়। এটি হচ্ছে যে 2021 সাল থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করেছিল অর্থ মন্ত্রণালয়, তারপর থেকে তারা নানাভাবে আন্দোলন করেছে। এর আগেও তারা চেষ্টা করেছে রেলপথ অবরোধের, কখনো 8 ঘন্টার বেশি ডিউটি না করা, কখনো বা হচ্ছে তারা রেল বন্ধের মতো তারা চেষ্টা করেছেন। সবসময়ই আসলে তাদের সাথে সরকারের তরফ থেকে নানাভাবে আশ্বাস দেওয়া হয়েছে এবং সেটিকে আসলে জিয়ে রাখা হয়েছে, সেটি কোনো ধরনের সমাধান হয়নি। যে কারণে এখন রানিং স্টাফরা বলছেন যে তারা বারবার আশ্বাস পেয়েছেন, তারা এখন আর আশ্বাসে রাজি নয়, তারা এখন হচ্ছে এটির সুফল দেখতে চান। আপনাকে বলে রাখি যে 1862 সালে রেলের যে আইন, সেই আইন অনুযায়ী রানিং স্টাফ রেলের যারা চলতি ট্রেনে দায়িত্ব পালন করেন, বিশেষ করে ট্রেনের যারা চালক এবং সহকারী চালক, গার্ড বা পরিচালক এবং হচ্ছে টিটিই বা ট্রাভেল টিকিট এক্সামিনার, এরা হচ্ছে মূলত ট্রেনের রানিং স্টাফ। এরা অতিরিক্ত ডিউটি পালন করেন, কারণ 8 ঘন্টার চাকরির যেই আন্তর্জাতিক মানদণ্ড রয়েছে সেখানে তাদের আসলে কর্মঘণ্টা হয় না, কারণ তারা এখান থেকে ট্রেন নিয়ে গন্তব্যে যেয়ে আবার ফিরে আসতে তাদেরকে অনেকটা সময় পাড়ি দিতে হয়। তাদের ডিউটি আসলে 24 ঘন্টা, তারও বেশি হয়। এ সমস্ত বিবেচনায় তারা ব্রিটিশ আমল থেকে এই মাইলেজ এবং পেনশনের বাড়তি সুবিধা পেয়ে আসছিলেন, সেটি বন্ধ করার কারণে তাদের এই আন্দোলন। এখন পর্যন্ত কোনো আশ্বাস নেই, বলা চলে অনির্দিষ্টকালের জন্য চলছে এখন পর্যন্ত, সেটি বলছেন রানিং স্টাফরা। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ খবর। একই খবর জানতে যাব রাজশাহীতে, রেল স্টেশনে সেখানে অপেক্ষা করছেন সহকর্মী সাইফুর রহমান রকি। রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন রাজশাহী রেল স্টেশনে আসা শত শত যাত্রী। সকাল 6টার পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে এখানে সকাল 6টার পর থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে এখান থেকে বিভিন্ন ট্রেন ছেড়ে যায়। বিশেষ করে বনলতা, তিতুমির এক্সপ্রেস ট্রেন সহ আরও বেশ কয়েকটি ট্রেন ছেড়ে যায়। এসব ট্রেনের টিকিটও কেটেছিলেন যাত্রীরা, কিন্তু রাজশাহী রেল স্টেশনে এসে দেখেন আসলে ট্রেন চলাচল করছে না। ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে তারা একটা সময় ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এখানে থাকা বেশ কিছু চেয়ার তারা ভাঙচুর করেন। একজন রেলের কর্মচারীকে তারা কিন্তু করেন এবং তাদের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কিন্তু যারা অনলাইনে টিকিট কেটেছেন তাদের যে টাকা দ্রুত তাদেরকে ফেরত দেওয়া হয়। তো যারা কাউন্টার থেকে ট্রেনের টিকিট কেটেছেন তাদের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কিন্তু যারা অনলাইনে টিকিট কেটেছেন তাদের যে টাকা সেটি 1 থেকে 3 কর্মদিবসের মধ্যে ফোনে ফেরত যাবে, এমনটি আসলে তাদেরকে জানানো হয়েছে রেলের কর্মকর্তাদের পক্ষ থেকে। পরবর্তীতে কিন্তু এই উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনী, পুলিশ কর্মকর্তারা এখানে এসে পরিস্থিতি সামাল দেয়। এখানে কিন্তু বেশ কিছু বিক্ষুব্ধ এখানে যারা যাত্রীরা ছিলেন তারা এখানে বিক্ষোভ করছিলেন। তারা চাচ্ছিলেন যে এই ট্রেনগুলো যেন দ্রুতই চলাচল স্বাভাবিক হয় এবং তাদের যে ভোগান্তি সেটি যেন দ্রুতই কমে আসে। এরপরও তারা যেটি বলছেন যে তাদের সবচেয়ে বেশি যে এটি সংকট দেখা দিয়েছে সেটি হচ্ছে যে তারা আসলে জানতেনই না যে আজকে আসলে এই ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আপনারা জানেন যে মূল বেতনের সঙ্গে যে রানিং বেতন রয়েছে সেই বেতনের যে অসঙ্গতি, এই মূলত অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছিলেন। যে এই আন্দোলনের আসলে এখন পর্যন্ত কোনো ধরনের সুরাহা হয়নি, এমনটি আসলে দাবি জানাচ্ছিলেন যে রেলের যারা স্টাফ রয়েছেন তারা, যে কারণে তারা এই কর্মবিরতির ডাক দিয়েছেন। তবে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারাও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে যাত্রীরা চাচ্ছেন দ্রুত যেন সমস্যার সমাধান হয়। তো এই ছিল আমার কাছে রাজশাহী রেল স্টেশন থেকে সর্বশেষ। কমলাপুর রেল স্টেশন থেকে নাজমুস সালেহী এবং রাজশাহী রেল স্টেশন থেকে সাইফুর রহমান রকি জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ। খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন নেতা আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে আজও ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছেন শ্রমিকরা। সকাল থেকে তৃতীয় দিনের মতো কর্মবিরতি দিয়ে খালিশপুর সংগঠনের কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় আলী আজিমকে মুক্তি দেওয়ার দাবি জানান তারা। এদিকে টানা 3 দিন ধরে খুলনা সহ 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ থাকায় দুর্ভোগে ব্যবসায়ীরা। গত 26 জানুয়ারি দুপুরে নাশকতা মামলায় আলী আজিমকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
এর প্রতিবাদে এখন পর্যন্ত পদ্মা, মেঘনা, যমুনার 3টি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখেছেন শ্রমিকরা। এ নিয়ে আরও জানাতে খুলনার খালিশপুরে আছেন রিপোর্টার তানজিম আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। টানা 3 দিনের কর্মবিরতি চলছে। বিভাগীয় ট্যাঙ্ক লরির যে শ্রমিকরা রয়েছেন তাদের এই কর্মবিরতির ফলে কিন্তু ধীরে ধীরে প্রভাব পড়তে শুরু করেছে খুলনা সহ যে 16টি জেলায় পদ্মা, মেঘনা, যমুনা অয়েল ডিপো থেকে তেল সরবরাহ হয় সেই পেট্রোল পাম্পগুলোতে। অর্থাৎ সকাল থেকে আমরা কয়েকটি পাম্পে কথা বলেছি, বাগেরহাট, যশোর, খুলনার বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে কোনোটিতে ডিজেল শেষ হয়েছে, কোনোটিতে অকটেন শেষ হয়ে গেছে। তবে তারা বলছেন যে এখন পর্যন্ত পেট্রোল পাম্পগুলোতে যে ধরনের তেলের মজুদ রয়েছে সেটি হয়তো বড় জোর আজকে সন্ধ্যা পর্যন্ত চলতে পারে। সেক্ষেত্রে এর মধ্যে যদি শ্রমিকদের যে অবরোধ চলছে, তাদের যে কর্মবিরতি সেটি প্রত্যাহার করে না নেওয়া হয়, সেক্ষেত্রে জ্বালানি তেলের একটি বড় সংকট দেখা দিতে পারে পেট্রোল পাম্পগুলোতে। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই, খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের যে সাধারণ সম্পাদক আলী আজিম, তাকে কিন্তু আসলে গতকালকে যে জামিন আবেদন করা হয়েছিল সেখানে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আজকে দুপুর 2টাতেও একটি জামিন আবেদন হতে পারে বলে যারা ট্যাঙ্ক লরি শ্রমিকদের নেতারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এরপরে হয়তো সিদ্ধান্তে আসবে তারা যে এটি কর্মবিরতি প্রত্যাহার হবে কি হবে না। একই সাথে তাদের কিন্তু আরও দাবি আছে, অর্থাৎ যে মামলায় আলী আজিমকে গ্রেফতার দেখানো হয়েছে, বিএনপির অফিস ভাঙচুরের একটি মামলা, সেখানে কিন্তু এই শ্রমিক ইউনিয়নেরই ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের আর মোট 9 জনের নাম এসেছে। তারা বলছেন যে প্রত্যেকের নাম আসলে প্রত্যাহার না করা পর্যন্ত তাদের দাবি এটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, তাদেরকে ষড়যন্ত্র করে এই ধরনের মামলায় তাদের নাম দেওয়া হয়েছে। তো সঙ্গত কারণে তাদের এখান থেকে নাম প্রত্যাহার না পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে। আমরা যে জায়গাটিতে রয়েছি নগরীর খালিশপুর এলাকা, সেখানে কিন্তু যে ট্যাঙ্ক লরিগুলো, যানবাহনগুলো তেল নিয়ে 16টি জেলায় যায়, সেখান থেকে এসে অপেক্ষায় রয়েছে নির্দিষ্ট পার্কিং ইয়ার্ডে, অর্থাৎ পেট্রোল পাম্প সহ যেসব পার্কিং লট রয়েছে সেখানে যানবাহনগুলো অপেক্ষায় রয়েছেন। এখানে কুষ্টিয়া, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলার ট্যাঙ্ক লরিগুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু 2 দিন ধরেই আসলে অপেক্ষায় রয়েছেন। গতকালকেও ডিলাররা এসেছিলেন ডিপোগুলোতে, অর্থাৎ পদ্মা, মেঘনা, যমুনা যে 3টি অয়েল ডিপো রয়েছে সেখানে তারা দীর্ঘক্ষণ অপেক্ষাও করেছেন আসলে এটি সমাধান আসে কিনা। যদি সমাধান আসে তাহলে তারা তেল নিয়ে ফিরে যেতে পারবে তাদের নির্দিষ্ট গন্তব্যগুলোতে এবং তেলের যে যোগান সেটি স্বাভাবিক হওয়ার প্রত্যাশার কথা তারা বলছেন। তবে এখন পর্যন্ত কিন্তু জ্বালানি তেল উত্তোলন এবং সরবরাহের যে সমাধানের জায়গা সেটিতে কোনো পক্ষই পৌঁছাতে পারেনি বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিকদের যে কর্মবিরতি এবং এর ফলে উদ্ভূত পরিস্থিতি আমার কাছেই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনার খালিশপুরে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনযুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আজও শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। সকাল থেকে 10ম দিনের মতো শুরু হয়েছে অবস্থান কর্মসূচি। বেলা 2টার মধ্যে চাকরি জাতীয়করণের দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, একই পাঠ্য বই পড়ানো হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে, কিন্তু প্রাথমিকের শিক্ষকদের মতো বেতন ভাতা পান না তারা। এজন্য জাতীয়করণের 1 দফা দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা। এর আগে রোববার শাহবাগে আন্দোলনকারী শিক্ষকদের ওপর লাঠিপেটা করে পুলিশ। ওই ঘটনার বিচার দাবি করছেন তারা। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী আলতাফ হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। টানা 10 দিনের মতো ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের এই কর্মসূচি চলছে। এই মুহূর্তে তাদের 1 দফা 1 দাবিতে তাদের এই স্লোগান চলছে এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত ইবতেদায়ী মাদ্রাসা, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে। এবং তারা গতকালই তারা আলটিমেটাম দিয়েছিল যে আজ বেলা 2টার মধ্যে যদি ঘোষণা না আসে জাতীয়করণে, সেক্ষেত্রে তারা কিন্তু আরও কঠোর কর্মসূচি দিবে বলে তারা জানিয়েছিলেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি শাহবাগে মাদ্রাসা শিক্ষকরা কিন্তু অবস্থান নিয়েছে। শত শত শিক্ষকরা অবস্থান নিয়েছে, দেশের বিভিন্ন এলাকা থেকে এসছে। বিভিন্ন এলাকার শিক্ষকরা এবং নারী শিক্ষিকারাও কিন্তু এই কর্মসূচিতে অংশ নিয়েছে এবং তারা তাদের দাবি তুলে ধরছেন। তারা বলছেন তারা দীর্ঘ বছর ধরে তারা কিন্তু মানবতার জীবনযাপন করছে। প্রাথমিক বিদ্যালয়ে সব ধরনের সুযোগ সুবিধা দিলেও একই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় একই সমমানের হলেও কিন্তু ইবতেদায়ী মাদ্রাসাকে আসলে সেই সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে বলে তারা দাবি করছেন। এবং তারা বলছেন বিগত 40 বছরের বেশি সময় ধরে তারা এই ধরনের দাবিগুলো করে আসছেন।
এবং তারা বলছেন যে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় ইত্যাদি যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলো চরমভাবে অবহেলিত হয়ে আছে দীর্ঘদিন ধরে, এবং যারা শিক্ষক আছেন তাদের চাকরি দীর্ঘদিন ধরে জাতীয়করণ করা হচ্ছে না, এবং সেই বিষয়টা নিয়ে সরকার আসলে ভ্রুক্ষেপ করছে না বলে তারা কিন্তু দাবি করছেন। এই অবস্থা তারা বলছেন যে দীর্ঘদিনের যে দাবি ছিল সেই দাবিটা আসলে এখন যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ফসল এই সরকারকে তারা বলছেন যে যেহেতু বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থার কথা বলছেন, সুতরাং এই সরকারকে তারা আহ্বান জানাচ্ছেন অনতিবিলম্বে যেন তাদের যে দাবি এই ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের সেটা যেন মেনে নেওয়া হয়। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ খবর শাহবাগ থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আলতাফ হোসেন। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুলাই আগস্টের আন্দোলন চলাকালে যে কয়েকটি ঘটনা খুবই অমানবিক এবং একেবারে নির্বিচারে গণহত্যার মতো ঘটনা ঘটেছিল এবং যেটি খুবই আলোচনা জন্ম দিয়েছিল, তার মধ্যে একটি হচ্ছে যে রামপুরার একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা একজন শিক্ষার্থী, তার নাম আমির। গত 19 জুলাই সেই শিক্ষার্থী যখন প্রাণ বাঁচাতে নির্মাণাধীন ভবনের কার্নিশে গিয়ে আশ্রয় নেন, তখন কিন্তু তাকে গুলি করা হয় এবং এই গুলির যে দৃশ্য সেটি আসলে গোটা পৃথিবী দেখেছে, বাংলাদেশের সকল মানুষই দেখেছে। এবং এই ঘটনায় যে মূল যে অভিযুক্ত চঞ্চল চন্দ্র সরকার, পুলিশের একজন এএসআই, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং তাকে এর মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং ওই দিন আরেকজন পুলিশ সদস্য ছিলেন সে সময় তাকে গুলির ঘটনার সঙ্গে জড়িত, এবং তাকে কিন্তু এখন পর্যন্ত খোঁজা হচ্ছে এবং তাকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। এই একজন এবং একই সঙ্গে মিরপুরের দারুস সালাম বিভাগের পুলিশের এডিসি MM মইনুল ইসলাম, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। গতকালকেই তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছিল এবং গতকাল রাতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ট্রাইব্যুনালে হাজির করা হবে। এবং একই সঙ্গে আরেকটি ছবি ভাইরাল হয়েছিল জুলাই আন্দোলনের সময়, যে একজন শিক্ষার্থীকে মুখ চেপে ধরেছিলেন একজন পুলিশের পরিদর্শক এসআই আরশাদ হোসেন, তাকেও গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং তাকেও কিন্তু আজকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। হয়তো কিছুক্ষণের মধ্যেই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে যেটি বলা হচ্ছে যে যারা এই জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত, নির্বিচারে গুলি চালিয়েছেন, তাদেরকে বেছে বেছে আইনের আওতায় আনা হবে এবং পর্যায়ক্রমে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে গতকালকের 8 জনকে দিয়ে মোট 104 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে এবং প্রায় 40 জনকে গ্রেফতার করা হয়েছে। এখন একটি প্রশ্ন ঘুরে ফিরে আমরা ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জানতে চেয়েছিলাম যে হারে ওয়ারেন্ট জারি হচ্ছে সেই হারে কিন্তু আসামি গ্রেফতার হচ্ছে না। ট্রাইব্যুনালের প্রসিকিউশন যেটি বলেছেন, চিফ প্রসিকিউটর যেটি বলেছেন, যে শুরুর দিকে পুলিশ প্রশাসনে একটি বিশৃঙ্খলা ছিল, সেই কারণে আসামিদের গ্রেফতারে খুব একটা তৎপরতা দেখা যায়নি। এখন তারা খুব তৎপর হচ্ছেন এবং যারা জুলাই আগস্টের গণহত্যার মামলার আসামি তাদেরকে কিন্তু পর্যায়ক্রমে সবাইকে গ্রেফতার করা হবে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা আবাসিক এলাকা, ড্রাইভিং সিটে বসলে আইন বা শিষ্টাচারের পরোয়া করেন না চালকরা। সড়কে নামলেই হর্নের বিকট শব্দে অতিষ্ঠ রাজধানীবাসী। 55 ডেসিবেল সর্বোচ্চ মাত্রা হলেও ঢাকার 4 নীরব এলাকায় প্রত্যেকটিতেই এই মাত্রা 80 ডেসিবেলের কাছাকাছি। জনগণ কবে সচেতন হবে সে অপেক্ষায় না থেকে বিদ্যমান আইনের প্রয়োগ বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। জুম্মান সাদিক জ্যাভলিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শামসুল আরিফিন প্রিন্স। শহুরে কাব্যে ট্রাফিকের ক্যাকাফোনির বিশেষ আবেদন থাকলেও তিলোত্তমা ঢাকার বাস্তবতা বলছে এখানে শব্দ দূষণ রূপ নিয়েছে শব্দ সন্ত্রাসে, যার প্রধানতম কারণ ছোট বড় প্রাইভেট কিংবা পাবলিক যানবাহনের অযাচিত হর্ন। 2006 সালের শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী আবাসিক, বাণিজ্যিক কিংবা শিল্প এলাকার জন্য বেঁধে দেয়া আছে শব্দের মানমাত্রা। এর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, পাঠাগার, হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে নীরব এলাকা হিসেবে। ঢাকার শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচিবালয়, আগারগাঁও ও সম্প্রতি বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা করেছে সরকার। তাতে কাজের কাজ হয়নি কিছুই। প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টেই শব্দের মাত্রা পৌঁছে গেছে 75 ডেসিবেলের বেশি। পথে চলতে প্রতিনিয়ত কানের ওপর এই অত্যাচারে নাজেহাল ট্রাফিকের দায়িত্ব পালনকারী পুলিশ, খুদে শিক্ষার্থী
আর পথচারীরাও। এটা আসলে শুধু পলিউশনের ভিতর আসলে সীমাবদ্ধ নেই, এটার খুবই বাজে অবস্থা হয়ে গেছে। এখানে হর্ন বাজানো নিষেধ, এরকম অনেক ব্যানার ফেস্টুন লাগানো থাকে, কিন্তু আসলে কথা হচ্ছে এটা কতজন মানে। গ্রামে তো এতটা শব্দ হয় না, কিন্তু ঢাকা শহরে আসলে অতিরিক্ত সাউন্ডের কারণে মাথায় একটা প্রবলেম হয়। অনেক অ্যাম্বুলেন্স আমরা নিজেরা দেখেছি যেগুলোতে কোনো রুগীই নেই, এত লাউডলি সাউন্ড করে চলে যাচ্ছে, যেটা মনে করেন আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, প্লাস রাস্তায় যারা চলাচল করতেছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক কারণে দেখতেছে যে এখানে জামজট সৃষ্টি আছে, গাড়ি যাইতে পারতে সিগন্যাল ফুরিয়ে গেছে, তারপরেও হরেন বাজে। আপনাদের মাধ্যমে ওনাদেরকে বলতে চাই যেন ওনারা ড্রাইভার সাহেবরা যেন অকারণে হর্ন না বাজায়। এত সাইনবোর্ড আর প্রচারণা আদৌ কি কোনো প্রভাব ফেলছে গাড়ির ড্রাইভিং সিটে থাকা পেশাজীবীদের আচরণে? একটা গাড়ি চার দিচ্ছে না, তারা তো টুকাতে বলা যায় না, হরেন দিলে সে সাইড দেয়। ওই গাড়ি দেখছেন রোডে প্রতিবন্ধকতা করে দাঁড়ায় রয়েছে, এই কারণে হরেন মারতে হয়। অটো রিক্সা আর যে পাওয়ার রিক্সা এগুলোর জন্য আমাদের হরেন বাজাইতে হয় বেশি। মাস লেভেলে আইনের ভঙ্গের যে প্রবণতা মানুষের ভিতরে আছে, সেটির কারণে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন টানা উচ্চ শব্দের মধ্যে থাকায় কেবল বধিরতা নয়, মেজাজ খিটখিটে হওয়া, নিদ্রাহীনতা, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, মস্তিষ্ক সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে আছে এই শহরের লাখ লাখ মানুষ। ব্রেইনের একটা ক্যাপাসিটি থাকে, অতিরিক্ত চিল্লাচিল্লি করলে তার ব্রেইনে একটা ইরিটেট হয়, অনেকের একটু পালপিটেশন থাকে, হার্টে প্রবলেম থাকলে ওদের হার্টবিট বেড়ে যায় এবং এটার জন্য ব্লাড প্রেশারও বেড়ে যায়। বিদ্যমান আইন সংস্কারে কাজ চলছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা জানালেন পুলিশের হাতে দেয়া হবে আইন প্রয়োগের ক্ষমতা। ঢাকার 10টা এলাকাতে লাগাতার একটা ক্যাম্পেইন, যেটা আমরা এয়ারপোর্ট এলাকায় করলাম, ওটা করব। এর মধ্যে যদি আইনটা হয়ে যায়, যেখানে পুলিশকে যদি এম্পাওয়ার করি, পুলিশও তাহলে ফাইন করতে পারবে। 1.5 থেকে 2 বছরের মধ্যে আমরা একটা পরিকল্পনা করে এটাকে নিয়ন্ত্রণে আমাদের আনতেই হবে। কোনো সভ্য দেশে এটা চলতে পারে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী মানুষের জন্য শব্দের গ্রহণযোগ্য মাত্রা 55 ডেসিবেল। কান ফাটানো হর্ন থেকে রাজধানীবাসীকে কিছুটা প্রশান্তি দিতে আরও নতুন 10টি নীরব এলাকা ঘোষণার পরিকল্পনা রয়েছে পরিবেশ অধিদপ্তরের, এবং তা বাস্তবায়িত হবে খুব শীঘ্রই। তবে শুধুমাত্র এই নীরব এলাকার ঘোষণা কিংবা আইনের সংস্কার নয়, আইনের শক্ত প্রয়োগ প্রয়োজন শব্দ দূষণ নিয়ন্ত্রণে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বাড়াতে হবে জনসচেতনতা। আগারগাঁও থেকে জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। টঙ্গীর তুরাগ নদের তীরে শুক্রবার শুরু হতে যাচ্ছে 58তম বিশ্ব ইজতেমা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। যেমনটা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে স্টেজটি রয়েছে, সেখান থেকেই কিন্তু মূল যে বয়ান, সেই বয়ান কিন্তু আসলে হবে, এবং আপনারা দেখে নিশ্চয়ই দর্শক বুঝতে পারছেন যে পুরো জায়গাটা কিভাবে আসলে এরই মধ্যে তৈরি করে ফেলা হয়েছে। এবং আয়োজকরা যেমনটা বলছেন যে বাকি যে কাজ, সেই পুরো কাজ কিন্তু তারা আজকের মধ্যেই শেষ করবেন, এবং আগামীকাল থেকেই কিন্তু আশপাশের জেলাগুলো থেকে মানুষজন কিন্তু আসতে শুরু করবেন। আমরা এমন খবরও পেয়েছি যে যারা আসলে দূর দূরান্তের যারা রয়েছেন, যেই সব জেলা থেকে আসলে আসার কথা রয়েছে, তারা কিন্তু আসতে শুরু করেছেন। এবারের যে ইজতেমা, সেটা কিন্তু আসলে 3 পর্বে হওয়ার কথা, এবং এবারের যারা আয়োজক প্রথম পর্বের, এবং সেখানেই কিন্তু 2টা আলাদা আলাদা ভাগে তারা আসলে করছেন। এবং সেখানে প্রথম পর্বে কিন্তু আমরা যেমনটা জানতে পেরেছি যে ঢাকার একাংশ সহ মোট 42টি জেলার মুসল্লিরা প্রথম পর্বে অংশগ্রহণ করবেন। আর দ্বিতীয় পর্ব, যেটা আসলে 3, 4 এবং 5 ফেব্রুয়ারি হবে, সেখানে কিন্তু বাকি জেলা, অর্থাৎ বাকি 21টি জেলা কিন্তু আসলে অংশগ্রহণ করবে। তো এটা প্রথম পর্বে ঢাকার কাকরাইল, মিরপুর, ডেমরা এবং টঙ্গী এলাকার লোকজন, এছাড়া ঢাকার বাইরের ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, খুলনা, কুষ্টিয়া, মাগুরা, পটুয়াখালী, পিরোজপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, রাজশাহী, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, এই যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতে কিন্তু মুসল্লিরা প্রথম ধাপে অংশগ্রহণ করবেন, এবং বাকি জেলাগুলো থেকে কিন্তু দ্বিতীয় ধাপে তারা আসলে অংশগ্রহণ করবেন। এবং যেমনটা বলছিলাম যে এর মধ্যে কিন্তু 97% কাজ কিন্তু শেষ হয়েছে। এখানে যারা আসলে দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন, তারা আমাদেরকে যেমনটা বলছিলেন যে যেমন কাজ শেষের দিকে, তেমনি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের যে কাজ, সেটাও কিন্তু আসলে অনেকটাই শেষ হয়েছে। এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে এবার 2 পর্বেই, প্রতিটি পর্বে আসলে সাদা পোশাকেও যারা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কিন্তু থাকবেন, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এর বাইরেও সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা দেখেছি যে প্রতি বছরের মতো যে ভাসমান সেতুর যে অস্থায়ী সেতু ব্যবস্থা করা হয়, সেই ধরনের সেতুগুলোর কাজও কিন্তু
শেষ দিকেই বলা চলে। এছাড়াও কিন্তু যে সার্বিক নিরাপত্তা এবং অন্যান্য জায়গা থেকে যেন কোনো ধরনের অসুবিধা না হয় সেই জায়গাগুলোকে খেয়াল রেখে তাদের জন্য কিন্তু দেখেছি যে আমরা ওয়াচ টাওয়ার এবং নিরাপত্তার বেষ্টনের যে জায়গা সেগুলো কিন্তু আসলে এরই মধ্যে কিন্তু প্রস্তুত হয়েছে। এবং বিদেশি আমার পেছনে যে অংশটা বললাম যে স্টেজের যে অংশটা ঠিক তার পাশেই কিন্তু পেছনের অংশে কিন্তু বিদেশি যারা মেহমান আসবেন তাদের জন্যও কিন্তু জায়গা রাখা হয়েছে। তো এই ছিল এখান থেকে আসলে টঙ্গী থেকে আমার কাছে ইজতেমা ময়দানের সবশেষ তথ্য। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আলামিন তুষার। কাস্টমসকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিলেও ব্যবসায় জটিলতার শেষ নেই বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। রাজস্ব বোর্ডে উপরের দিকে বড় ধরনের পরিবর্তন আসলেও মাঠ পর্যায়ে ঘুষ বাণিজ্য চলছে বলে দাবি তাদের। তবে এইচএস কোডের ব্যাখ্যা সহজ করতে পারলে জটিলতা কমে আসবে বলে মত আইনজীবীদের। আর কাস্টমসকে অটোমেশন করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলামের রিপোর্ট। 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশনকে সামনে রেখে বাণিজ্য উদারীকরণের দিকে যেতে হবে বাংলাদেশকে। পাশাপাশি খরচ কমানো, সহজীকরণ ও সেবার আধুনিকায়নের মাধ্যমে বাণিজ্যে আনতে হবে গতি, যাতে বাড়বে রফতানি ও বিনিয়োগ। এ লক্ষ্যে 2023 সালে নতুনভাবে প্রণীত হয় কাস্টমস আইন। তবে ব্যবসায়ীদের দাবি পণ্য আমদানিতে হয়রানি রয়েছে আগের মতোই। বলেন এনবিআরের নীতি প্রণেতারা, পরিবর্তন হলেও মাঠ পর্যায়ে নেই কোনো পরিবর্তন। এনবিআরের যে বর্তমান চেয়ারম্যান মেম্বার, এদের মধ্যে একটা পজিটিভনেস কিন্তু সবাই ফিল করছে, বাট ডাউন দ্য লাইন সে আগের অবস্থানেই আছে। সে ঘুষ কি বন্ধ হয়েছে? নো, বন্ধ হয় নাই। বাংলাদেশে কটন ইম্পোর্ট যে কেউ কিন্তু আনতে পারে উইদাউট ডিউটি। বাংলাদেশে ম্যানমেড ফাইবারের যে র মেটেরিয়ালস সেটা আনার ক্ষেত্রে আপনারা নানা রকমের এটি, তারপরে আরও কি ওইটা এটির উপর আবার ভ্যাট, এই ধরনের ইম্পোজ করে রেখেছেন কেন? আইনজীবীরা বলছেন কাস্টমস আইন হলেও বিধিমালাগুলো সময় উপযোগী না হওয়ায় পণ্যের মান ও আকার ভেদে শুল্ক নির্ধারণ নিয়ে জটিলতা কাটেনি। একটা মাইক্রোফোন কিন্তু অনেকভাবে কিন্তু আপনি এটাকে ইন্টারপ্রিট করা যায়। একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসাবে ঢুকাই দিলেন, সেখানে দেখা গেল ট্যারিফটা একটু কমলো। এই ইন্টারপ্রিটেশনের জায়গাগুলি ব্যবসায়ীরা তারা খুঁজতে থাকে। কাস্টমস অথরিটি সে ধরে নিচ্ছে জানা এটাকে আমি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে দিব না, সেটাকে আমি অন্য একটা ক্যাটাগরিতে পড়ে যেখানে তার 14% 15% দিতে হবে। ব্যবসায়ী যাবে জানা আপনি 8%-এর মধ্যে নিয়ে আসেন, সেখানে করাপশন একটা ইস্যু চলে আসে। অর্থনীতিবিদরা বলছেন ডিজিটালাইজেশন বা অটোমেশন করার পাশাপাশি অনিয়ম বন্ধ করতে পারলে কাস্টমস থেকে রাজস্ব আয় বাড়ানো সম্ভব হবে, পূরণ হবে আইএমএফ এর শর্ত। রাজস্ব আদায় বাড়ানোর সবচেয়ে বড় প্রক্রিয়া হচ্ছে যে পুরো রাজস্ব আদায় প্রক্রিয়ার স্বচ্ছতা, এবং স্বচ্ছতাটা কখনোই আসবে না যদি কাস্টমসটা ডিজিটাইজেশন না হয়। এনবিআর চেয়ারম্যান জানান কাস্টমসকে অটোমেশনের কাজ শুরু হয়েছে। আমরা এই বছর চেষ্টা করছি যে আমাদের যে আউটস্ট্যান্ডিং কমিটমেন্টগুলো ছিল, বিভিন্ন রকমের অটোমেশনের যে সিস্টেমগুলো আমরা তৈরি করেছিলাম সেগুলোকে ফুললি অপারেশনালাইজ করা। এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী বাণিজ্য শুল্ক ধীরে ধীরে কমিয়ে আনার বাধ্যবাধকতায় বাংলাদেশকে কর আহরণের বিকল্প হিসেবে প্রত্যক্ষ করের উপর জোর দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। গুঞ্জনকে সত্যি করে মধ্যবর্তী দল বদলে লেস্টার সিটি থেকে লোনে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিলেন বাংলাদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। আপাতত ধারে ব্লেড শিবিরে থিতু হলেও ইঙ্গিত মিলছে ক্লাবটির সঙ্গে তার চুক্তি স্থায়ী হওয়ার। পেছনে লাল সবুজ, সামনে বাংলাদেশের হামজা দেওয়ান চৌধুরী। ক্যাপশনে লেখা উইনিং মেন্টালিটি। হোক না লোনে, তবুও হামজা এখন শেফিল্ডের ফুটবলার। গুঞ্জন ছিল আগেই, মধ্যবর্তী দলবদলে বাকি ছিল কেবলই আনুষ্ঠানিকতার। সেটাও হয়ে গেল সোমবার। ব্লেডদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা জুড়ে তাই কেবলই হামজা আর বাংলাদেশের ভক্ত সমর্থকদের শুভকামনার বার্তা। কাগজে কলমে লেস্টারের সঙ্গে এখনও 2.5 বছরের চুক্তি বাকি লাল সবুজের এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। তবে চলতি মৌসুমের শুরু থেকে একাদশে থাকাটা কঠিন হয়ে গিয়েছিল হামজার। ফকদের জার্সিতে সুযোগ মিলেছিল মোটে 6 ম্যাচে, তাই তো দুপক্ষের সম্মতিতে গুড বাই জানালেন লেস্টারকে। আপাতত বছরের বাকিটা সময় শেফিল্ডের জার্সিতে ধারে খেললেও থাকছে ক্লাবটির সঙ্গে চুক্তি স্থায়ী করার সুযোগও। গেলবার প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়া শেফিল্ড চলতি মৌসুমে অবশ্য দারুণ সময় পার করছে চ্যাম্পিয়নশিপে। 29 ম্যাচে 58 পয়েন্ট নিয়ে আছে লিগ টেবিলের 2-এ। তাদের চাইতে 2 পয়েন্ট এগিয়ে থেকে লিডস শীর্ষে। প্রিমিয়ারে সরাসরি জায়গা করে নিতে থাকতে হবে সেরা 2-এর মধ্যে, আর দলের হয়ে সেই কাজটাই করতে চান হামজা।
বর্তমান চুক্তি অনুযায়ী আমি কয়েক সপ্তাহ এখানে খেলবো, তবে আমি খুবই আনন্দিত। এই ক্লাবের হয়ে মাঠে নামতে আমি প্রস্তুত আছি। লিগ টেবিলে দলের অবস্থান আমি দেখেছি। আমি শেফিল্ডকে উপরের দিকে নিয়ে যেতে সাহায্য করতে চাই। 2015 সালে লেস্টারে যোগ দেওয়ার পর ফক্সদের জার্সিতে 91 ম্যাচ খেলেছেন হামজা দেওয়ান চৌধুরী। জিতেছেন ঐতিহ্য মর্যাদার এফএ কাপ সহ 3টা শিরোপা। এর আগেও থারে বার্টন অ্যালবিয়ন আর ওয়াটফোর্ডে খেলেছেন তিনি। শনিবার ডার্বি কাউন্টির বিপক্ষে ম্যাচ দিয়ে শেফিল্ডের জার্সিতে শুরু হতে পারে হামজার নতুন পথ চলা। আর 25 মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সিতে অভিষেক হতে পারে হামজা দেওয়ান চৌধুরীর। মাহবুব লিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রেল কর্মচারীদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। রাজশাহীতে ক্ষুব্ধ যাত্রীদের ভাঙচুর, যৌক্তিক দাবি মানা হয়েছে, এর বাইরে সম্ভব নয়, জানালেন অর্থ উপদেষ্টা। দুপুরের মধ্যে চাকরি জাতীয়করণের আলটিমেটাম মিথ্যে দায়ী শিক্ষকদের, দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি, আজও শাহবাগে অবস্থান। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।